আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করছেন একটা, যে পাকিস্তানের প্রাদেশিক পরিষদ আর জাতীয় পরিষদটা বুঝেন না, আমাকে ইনবক্সে বলেছেন। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ, প্রাদেশিক পরিষদ তো বুঝেন প্রদেশ। এই প্রাদেশিক পরিষদ হলো 5টা প্রদেশ ছিল তখন। এই 5টা প্রদেশে ভারতের মতো 5টা প্রদেশে পৃথক সরকার। তার মধ্যে আমরা একটা প্রদেশ ছিলাম সবচেয়ে বড়, তার নাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, এখানেই এই প্রাদেশিক পরিষদের মোট আসন ছিল 621 আসন। তার মধ্যে ইস্ট পাকিস্তানে ছিল 300, প্লাস 10টি ছিল নারী, অর্থাৎ 310টি ইস্ট পাকিস্তানে ছিল। আর ওদের ছিল 300 প্লাস 11, 311টি আসন ছিল ওয়েস্ট পাকিস্তানে। ওয়েস্ট পাকিস্তানের বাকি 4টা প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, তারপরে হলো পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান আর ওনার লাহোর, এই 5টা প্রদেশ আলাদা করেছিল। এখন বিষয়টা হলো যে এখানে যে নির্বাচিত তাকে বলা হতো এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি। আর জাতীয় পরিষদ যেটা, মানে এখানে যে জয়লাভ করবে এক একটা প্রদেশে এক একজন হবে, তখন সেখানে মুখ্যমন্ত্রী হবে, চিফ মিনিস্টার, সিএম, চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ প্রদেশে যিনি সরকার প্রধান থাকে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী, নির্বাচিত যিনি হন। আর নির্বাচিত না হলে তাকে বলা হয় গভর্নর। সরকার থেকে যদি কেউ দেয় তাকে বলা হয় গভর্নর, আর নির্বাচিত হলে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রী হবেন যেহেতু সরাসরি ইলেকশন হয়েছে। আর এখানে ইস্ট পাকিস্তানে 300 আসন ছিল, এবং আমরা এখানে 300-র মধ্যে 288টা সরাসরি আওয়ামী লীগ পেয়েছে, আর 10টি নারী সবই পেয়েছে আওয়ামী লীগ। তার মানে 298টি আসন ছিল আওয়ামী লীগের। জাতীয় পরিষদে আসন ছিল এখানে 300, এর মধ্যে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানে আলাদা ছিল। ইস্ট পাকিস্তানে ছিল 162, ওয়েস্ট পাকিস্তানে ছিল 138। সংরক্ষিত নারী আসন ছিল 5টা, তার মধ্যে ইস্ট পাকিস্তানে ছিল 7টা, আর পূর্ব পাকিস্তানে ছিল 8টা, 13টা। ওদের ছিল এখানে 6টা। তার মানে ওদের হলো 144 আর আমাদের হলো 169, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে। এবং এই 167টা আসনের মধ্যে 69টা, মানে 62 আর 7টা হলো নারী, এখানে 6টা হলো নারী। আগের ক্লাসে বুঝিয়েছি। 169-এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 167, আওয়ামী লীগ এখানে পায় 160টা, আর এই সংরক্ষিত 7টা সবই পেয়ে যায়, এই জন্য হলো 167। আর এখানে ওয়েস্ট পাকিস্তানে সবচেয়ে বেশি পেয়েছে 88টা পাকিস্তান পিপলস পার্টি, যেটা ভুট্টোর দলের নাম হলো পাকিস্তান পিপলস পার্টি। এবং এখানে যে নির্বাচিত হয় তাকে বলা হতো এমএনএ মানে হলো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। তার মানে আপনি যদি খেয়াল করেন এখন যে জাতীয় পরিষদে কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছে। এখানে 313টা আসন, মানে 300 আসন তো সরাসরি, 151 আসন পাইলে সে জয়ী হবে। সেক্ষেত্রে ওয়েস্ট পাকিস্তানে আওয়ামী লীগ কোনো আসন পায় নাই, কিন্তু ইস্ট পাকিস্তানে যে 167টি আসন পেয়েছে তাতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যায়। এবং এখানে যিনি সরকার প্রধান হবেন তিনি হবেন মানে প্রাইম মিনিস্টার। তিনি আর চিফ মিনিস্টার না, তিনি প্রাইম মিনিস্টার। যেমন নরেন্দ্র মোদীর মতো এখানে প্রাইম মিনিস্টার, আর মমতা ব্যানার্জির মতো এখানে জয়লাভ করলে হবে মানে চিফ মিনিস্টার। সেক্ষেত্রে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু ইয়াহিয়া সরকার এই ক্ষমতা হস্তান্তর নিয়ে তালবাহানা করে। এবং তালবাহানার কারণে এত কম কেন আপনারা? ইন্নালিল্লাহ।
তালবাহানা করে এবং এই তালবাহানার কারণেই বেসিক্যালি ৭১ সংগঠিত হয়। ৭১-এর মার্চ এটা সংগঠিত হয় তালবাহানার কারণে। তারপরে অনেক কম তো ক্লাসে, এত কম কেন? চেহারা দেখবেন যার জন্য কিন্তু হাসে না, ইয়ে করে এখন যেটা হলো যে 1971-এর মধ্যে যেটা হলো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন শুরু হয় 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত, আর মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রাম হলো 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর এই পর্যন্ত হলো মুক্তির সংগ্রাম, যেটা মুক্তিযুদ্ধ বলি আমরা। স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন, ইংলিশে বললে হবে স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন, স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন। এখন বিষয় হলো যে মার্চের ঘটনা থেকে শুরু করতে হবে। মার্চের ঘটনা এটাই মূলত ইতিহাসের ক্ষেত্রে প্রশ্ন হওয়ার ক্ষেত্রে মার্চের ঘটনা থেকে প্রশ্ন আসে। আমরা প্রথমে দেখি 1 মার্চ। এই দিন কি করেছিল যে 3 মার্চের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া খান। এখন অধিবেশন যদি হয়, অধিবেশন হলেই কিন্তু আপনার 3 মার্চের যদি অধিবেশন হয় তাহলে কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। তো এই অধিবেশনটা স্থগিত করছে ইয়াহিয়া খান 1 মার্চ, এবং তাৎক্ষণিকভাবে এই 1 মার্চেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, এবং সেটা গঠিত হয়েছে 1 মার্চ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই পরিষদের মধ্যে ছিল ডাকসু নেতা আর ছিল ছাত্রলীগ। ডাকসু এবং ছাত্রলীগ, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ এবং ছাত্রলীগ তারা মিলে করেছে এই 1 মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। আপনি মনে রাখবেন 4টা বিষয় মনে রাখবেন: বিপ্লবী স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, মানে 52 ছাড়া বিপ্লবী স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে 1962 সালে। আর শুধু যদি বলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই পরিষদ গঠিত হয় আপনার 1 মার্চ 1971। 1 মার্চ 1971 গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। আর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম কমিটি যদি বলে,
ছাত্র সংগ্রাম কমিটি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম কমিটি, এটা হবে 9 মার্চ, খেয়াল করবেন। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যেটা গণঅভ্যুত্থানে হয়েছে, ওটা কিন্তু সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল। এটা হয়েছে 1969 সালের 4 জানুয়ারি। মনে থাকে জানো এই 4টা স্বাধীন বাংলা মানে ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে একটা হলো বিপ্লবী স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, যেটা 1962-তে হয়, বঙ্গবন্ধু করেছিল। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ 1 মার্চ 1971, যেটা ডাকসু এবং ছাত্রলীগ মিলে করেছিল। আর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম কমিটি, এটাই পুনর্গঠিত হয়েছে সব পরিষদটাও 9 মার্চ 1971-এ। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 1969 সালের 4 জানুয়ারি, এটা ছিল 69 গণঅভ্যুত্থানে তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল। ক্লিয়ার? এই 4টা ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে এই 4টা ছাত্রদের সংগঠন মনে রাখবেন। তখন ডাকসু নেতৃবৃন্দ ছিল 2 জন আর ছাত্রলীগের ছিল 2 জন। ছাত্রলীগের সভাপতি ছিল হলো আব্দুল কুদ্দুস মাখন, আর সাধারণ সম্পাদক ছিল শাহজাহান সিরাজ। আর ডাকসুর সভাপতি ছিল সহসভাপতি, যেটা ভিপি, ডাকসুর ভিপি ছিল হলো ছাত্রলীগের আব্দুল কুদ্দুস উনি ডাকসুর জিএস ছিল সম্পাদক। আর আসাম আব্দুর রব উনি ছিল ছাত্রলীগের ভিপি, ডাকসুর ভিপি। আর ছাত্রলীগের এখানে সভাপতি ছিল নুরে আলম সিদ্দিকী। তো এটা গঠিত হওয়ার পরে মানে মুক্তির সংগ্রামের দিকে একটা মানে সাংগঠনিক রূপ লাভ করে। 2 মার্চ এদিন কি হয় দেখেন, যখন এই অধিবেশন স্থগিত করে তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষোভে ফেটে পড়ে এবং 2 মার্চ বিক্ষোভ সমাবেশ ও ঢাকায় হরতাল হয়। বিক্ষোভ সমাবেশ এবং ঢাকায় হরতাল, এই মুক্তি সংগ্রামের উদ্দেশ্যে প্রথম হরতাল হয়েছে 2 মার্চ। 2 মার্চ বিক্ষোভ এবং ঢাকায় হরতাল হয়। এবং এই দিনকা ডাকসু না বললে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ বলতে পারি। ছাত্র সংগ্রাম পরিষদ তারা প্রথম পতাকা উত্তোলন করে এবং এই প্রথম পতাকা উত্তোলনটা করছে ঢাবির বটতলায়। এবং এটা কিন্তু ওই পতাকা উত্তোলন করার পর ওখানে কিন্তু বটগাছটা কেটে দিছিল। তারপর নতুন একটা বটগাছ লাগাইছিল 1971 সালে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে সফর করেছিল মার্কিন একজন সিনেটর এডওয়ার্ড কেনেডি। সেই এডওয়ার্ড কেনেডি কিন্তু একটা বটগাছ আবার লাগাইছেন। সেই বটগাছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে বটগাছটা, ওইটা কিন্তু নতুন করে লাগানো, ওটাকে বলে এডওয়ার্ড কেনেডি বটগাছ। এই বর্তমান বটগাছ রোপণ করেন মার্কিন তৎকালীন সিনেটর এডওয়ার্ড কেনেডি আগস্ট 1971। এজন্য এডওয়ার্ড কেনেডি বটগাছ বললে এটা ঢাবির বটতলা। এবং এই যে প্রথম পতাকা উত্তোলন করছেন, এই পতাকা উত্তোলন কিন্তু যিনি করছেন তিনি হলেন আসাম আব্দুর রব, ডাকসু তৎকালীন ভিপি আসাম আব্দুর রব উত্তোলন করেন। এবং তখন ছিল মানচিত্র খচিত পতাকা। আর এই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিল শিব নারায়ণ দাস। ওনার বাড়ি ছিল কুমিল্লা। শিব নারায়ণ দাস। কিন্তু এই পতাকাটা তৈরি করা হয়েছিল কিন্তু বুয়েটের হলে।
বুয়েটের হলে তৈরি করা হয়। বুয়েটের হলে তৈরি করা হয় এই মানচিত্র খচিত পতাকা, এবং এই পতাকায় মানচিত্রটার মধ্যে এটা ছিল সোনালী রঙের মানচিত্র। পরীক্ষা আসতে পারে যে কোন রঙের মানচিত্র খচিত পতাকা ছিল? সোনালী রঙের মানচিত্র খচিত পতাকা। এবং এই পতাকা উত্তোলন করছেন আসামা আব্দুর রব ঢাবির বটতলায় 2 মার্চ। এই জন্য জাতীয় পতাকা দিবস কিন্তু 2 মার্চ। এই 2 মার্চ জাতীয় পতাকা দিবস। 2 মার্চ জাতীয় পতাকা দিবস। এখন একটা বিষয় আপনার কাছে আসতে পারে যে ভাই বর্তমান যে পতাকা এটা কবে থেকে? বর্তমান পতাকা গৃহীত হয় 4 জানুয়ারি 1972। এই পতাকা অনুমোদন বা যাত্রা শুরু করে 17 জানুয়ারি 1972। বর্তমান পতাকার যে রং, এই রংটা কিন্তু লাল সবুজ না। বর্তমান পতাকার রং হলো গাঢ় সবুজ ক্ষেত্রের মাঝে রক্তলাল বৃত্ত। এখানে রক্ত মানে শহীদের রক্ত, লাল মানে স্বাধীনতার সূর্য, আর রক্ত মানে শহীদের রক্ত। আর গাঢ় সবুজ যেটা, এটা হলো শস্য শ্যামল, এটাকে বোঝায়। খেয়াল করবেন রং কিন্তু গাঢ় সবুজের মাঝে রক্তলাল বৃত্ত। রক্ত হলো স্বাধীনতার লাল রক্ত, আব্দুল গাফফারের দৈনিক আওয়াজ পত্রিকা, রাইট, আব্দুল গাফফারের দৈনিক আওয়াজ পত্রিকায় 6 দফা দাবি প্রথম প্রকাশিত হয়। তাহলে শহীদের রক্ত হলো লাল রক্ত, আর লাল বর্ণটা হলো স্বাধীনতার লাল সূর্য। এই বর্তমান যে পতাকা, সেই পতাকার ডিজাইনার বললে কামরুল হাসান। পতাকা এবং প্রতীক দুইটাই, জাতীয় প্রতীক এবং পতাকা দুইটারই ডিজাইনার হলো পটুয়া কামরুল হাসান, যার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম কবরের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। 2 মার্চ পতাকা উত্তোলন করা হয়, এটা পতাকা দিবস। পতাকার ব্যাপারে কিন্তু জেনে নেবেন, পতাকা কিন্তু কখনো শুয়ে থাকবে না। পতাকা কিন্তু আপনার কখনো বিছানো যাবে না। পতাকা কিন্তু সবসময় উপরে থাকবে, এটা উঠতে থাকবে। পতাকার নিয়ম হলো, আপনি অন্য দেশের পতাকা যদি উত্তোলন করেন, আর্জেন্টিনা বা ব্রাজিল যাই তুলেন, আগে বাংলাদেশ তুলতে হবে, তারপরে ওটা তুলতে হবে। অর্ধনমিত বলতে কি বোঝায় পতাকার? অর্ধনমিত বলতে এটা আমরা অনেকেই বুঝি না। ধরেন এইটা হলো পতাকা, এটা পতাকা, এরকম উঠতে হবে না, এটা তো উঠতে থাকবে, এটা পতাকা। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এই এক পরিমাণ নামবে, এই পরিমাণ নামবে, অর্থাৎ এই একটা এখানে নামাবেন, তারপরে এটাকে অর্ধেক করবেন, এখানে হবে অর্ধনমিত। বুঝেন নাই কথা? বুঝেন নাই? পতাকা একেবারে এটা অর্ধনমিত করতে হলে আপনাকে প্রথমে একেবারে সম্পূর্ণ উঠতে হবে, উঠিয়ে তারপরে যেই পরিমাণ এখানে থামছে এইখানে আবার নামাতে হবে, নামাইয়া এইটার অর্ধেক করতে হবে, তারপর এখানে হবে। এই অর্ধেকের জায়গায় এখানে হবে, অর্থাৎ এটা থাকবে এক প্রস্থ পরিমাণ নামবে, তারপরে এখান থেকে আবার অর্ধেক করে অর্ধেকের মধ্যে উঠবে, এটা অর্ধনমিত। পতাকা কিন্তু কখনো তাড়াতাড়ি নামানো যাবে না, উঠাতে হবে খুব জোরে, নামাতে হবে আস্তে আস্তে, খুব জোরে নামাতে হবে, এবং শেষ সময় খুব জোরে উঠাতে হবে, খুব জোরে উঠাতে হবে। প্রথম দেখেন না, জাতীয় সঙ্গীতে আস্তে আস্তে উঠায়, তারপর পরে কিন্তু জোরে উঠাইতে হয়। পতাকার নিয়ম, পতাকার অনেক নিয়ম আছে। এই পতাকার নিয়ম যদি কেউ ভঙ্গ করে 5,000 টাকা জরিমানা, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে
1 মাসে কারাদণ্ড, 1 মাসে কারাদণ্ড দিবেন, নয়তো 5,000 টাকা জরিমানা দিবেন। পতাকা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না, মানে আপনি ইচ্ছা মতো ব্যবহার করবেন সেটা কিন্তু হবে না। অর্ধনমিত, অর্ধনিমিত না, কিন্তু কথাটা হলো অর্ধনমিত। অনেকেই মনে করি যে আমরা যে বাংলা লিখি স্ট্যাটাসে কি পরিমাণ ভুল আমাদের। কালকে লিখছে যে আফগানিস্তানকে বোধ করতে হবে, যেখানে যুক্তরাষ্ট্র বোধ করতে পারে না, আসলে বধ, এই বধে লিখছে বোধ, মানে কি যে বানান। সুস্থ নির্বাচন হইতে হবে, নির্বাচনটা সুস্থ না, ওটা সুষ্ঠু, সুষ্ঠু নির্বাচন, এটা মানে সুস্থ। কি যে অবস্থা। বড় বড় মানুষ, নাম করা মানুষ। একটা আছে যে আপনি ভুল করে ফেলছেন, বানান ভুল হয়ে গেছে, একটা বলতে চাইছে সেটা বলা যায়, কিন্তু আসলটা বলবেই না। দেখি এখন 3 মার্চ, 3 মার্চ সবচেয়ে ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো 3 মার্চ। 3 মার্চ হলো ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন একটা বিষয় হলো 70-এর যে নির্বাচন হয়, এই নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল কিন্তু 6 দফা। আওয়ামী লীগের ইশতেহার ছিল 6 দফা বাস্তবায়ন। এদের ছিল আওয়ামী লীগের মানে 70 নির্বাচনের ইশতেহার। এখন 3 মার্চ 1971-এ কি হয়, আমরা যখন অধিবেশন স্থগিত হওয়ার কারণে বঙ্গবন্ধু ছাত্র সভা থেকে পল্টনে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। অসহযোগ আন্দোলনের ডাক দেয়। কোনো কোনো বইতে দেখবেন 2 মার্চ লেখা আছে। 2 মার্চ বেসিক্যালি তিনি ঢাকায় হরতাল লিখেছিলেন, আর 3 মার্চ থেকে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। বঙ্গবন্ধু ছাত্র সভা থেকে, পল্টনে সেদিন সভাটা ছিল ছাত্র সভা, এবং এই দিনই বঙ্গবন্ধুকে ডাকসু ভিপি জাতির পিতা, জাতির জনক বলে স্বীকৃতি দেয়, জাতির জনক উপাধি দেয়। এবং সেই তখন ডাকসু ভিপি কে ছিল? আসাম আব্দুর রব, তিনি ডাকসু ভিপি ছিলেন। আর আব্দুল কুদ্দুস মাখন তিনি আসলে ডাকসু জিএস ছিলেন, তিনি ঘোষণাপত্রটা লিখেছিলেন, এই মানে স্বীকৃতি পত্রটা লেখেন, অর্থাৎ জাতির জনক উপাধি দেয়। আর জাতির জনক স্বীকৃতি লেখেন এর লেখক, স্বীকৃতি লেখক হলো আব্দুল কুদ্দুস মাখন। এবং এই দিনকেই শাহজাহান সিরাজ, ছাত্রলীগের তৎকালীন সম্পাদক শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এই স্বাধীনতার ইশতেহারে এখানেই বলা হয় বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বলা হয়। বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বলা হয়। এই 3 মার্চ স্বাধীনতার ইশতেহারে বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বলা হয়। শোষণমুক্ত ও গণতান্ত্রিক সরকার গঠনের প্রতিশ্রুতি নেওয়া হয়। ছাত্ররা প্রতিশ্রুতি নেয় বাংলাদেশ হবে শোষণমুক্ত এবং এটি গণতান্ত্রিক একটি রাষ্ট্র হবে। এবং এই 3 মার্চ, এই দিনটা বঙ্গবন্ধুর খুব প্রিয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বঙ্গবন্ধু প্রায় রবীন্দ্রনাথের উক্তি দিত। যখন তিনি ক্ষমা পান 1972 সালের 10 জানুয়ারি, তখন দেশে আসেন। 6 ফেব্রুয়ারি তিনি ভারত সফর করেন, ভারতকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তখন 20 লাখ মানুষ কলকাতায় তাকে সম্মাননা দিতে আসে, এবং তিনিও তার বক্তব্যে বলেছিলেন যে রিক্ত আমি, সিক্ত আমি, দেয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। একথা তিনি বলছেন। তিনি কিন্তু 10 জানুয়ারি তিনি ঢাকায় যখন মিটিং করেন বিকালে,
10 জানুয়ারি 1972 বিকাল 3টায়, তখন কিন্তু তিনি বলছিল যে হে রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তুমি বলেছো যে 7 কোটি বাঙালি করে রেখেছো, মানুষ করনি, তুমি দেখে যাও আমার বাঙালি আর তারা মানুষ হয়েছে। এবং এই রবীন্দ্রনাথের প্রতি ভক্ত থাকার কারণেই আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়, এবং সঙ্গীত হিসেবে গ্রহণ প্লাস পতাকা উত্তোলন, এই জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় এই দিনটা। আর এই 3 মার্চ পতাকা উত্তোলন করছেন শাহজাহান সিরাজ, জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেছিলেন শাহজাহান সিরাজ। আর আসাম আব্দুর রব তিনি উত্তোলন করেছিলেন 71-এর 2 মার্চ। আপনাদের ক্লাস শিডিউল হলো, আপনাদের একজন ক্লাস শিডিউল জানতে চাইছেন, ক্লাস শিডিউলের কথা মনে রাখবেন। ক্লাস শিডিউল হলো রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায়, শুক্রবার 10:30টায় পরীক্ষা। রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায় ক্লাস হবে। যদি কোনোদিন মিস হয় তাহলে পরের দিন হবে, যেমন গতকালকে আমরা খেলার জন্য মিস করেছি, তাই বুধবার ক্লাস হচ্ছে, এবং অন্যদিন ক্লাস হলে সেটাও 9টায় হবে। এই জন্য আমরা 9টায় নিচ্ছি আজকে বুধবার। অর্থাৎ যদি মিস হয় তাহলে এটা অন্য ডেতে চলে যাবে, আর মিস না হলে ওই দিনটাই হবে। মিস তো হতেই পারে। সাউন্ড কি কমে গেছে? সাউন্ড নিয়ে একটা সমস্যাই আছে। সাউন্ড কেন কমে যায়? এখন ঠিক আছে সাউন্ড? আর শুক্রবার দিন 10:30টায় পরীক্ষা হবে আমাদের, একটা পরীক্ষা, এবং শুক্রবার দিন কিন্তু ক্লাস হবে 10:30টায় ইনশাল্লাহ। 10:30টায় ইনশাল্লাহ ক্লাসও হবে। তিন মার্চ এটা মানে এই দিনকে যেহেতু অধিবেশন হওয়ার কথা ছিল, ইয়াহিয়া খান স্থগিত করে দিচ্ছে 1 তারিখে, এবং এই কারণে এই 3 মার্চ এদিকে কিন্তু শপথ নিয়েছিল 6 দফার আলোকে। 3 মার্চের পাশে লেখেন 6 দফার ভিত্তিতে শপথ গ্রহণ, এবং এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা শপথ গ্রহণ করে। এর 3 মার্চ। এরপরে যদি বলেন মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ, 4 মার্চের গুরুত্ব একটু কম, 4-5-এর গুরুত্ব কম। 6 মার্চের কথা মনে রাখবেন। 6 মার্চের 2টি ঘটনাই ইম্পর্ট্যান্ট। একটা হলো টিক্কা খান গভর্নর হয়, এই পূর্ব পাকিস্তানের গভর্নর হয়, ইস্ট পাকিস্তানের গভর্নর হয়। কিন্তু যিনি বিএ সিদ্দিক, যিনি বিচারপতি ছিলেন, তিনি বলছেন আমি শপথ পড়াবো না। অর্থাৎ বিএ সিদ্দিক তিনি মানে প্রধান বিচারপতি বিএ সিদ্দিক, এই পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি বিএ সিদ্দিকী শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন, শপথ পড়াতে চান নাই। আরেকটা হলো 6 মার্চে টিক্কা খান গভর্নর হন। আরেকটা বিষয় হলো যে ইয়াহিয়া খান ছিল প্রেসিডেন্ট, উনি তো প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 25 মার্চ অধিবেশন আহ্বান করেন।
25 মার্চ অধিবেশন আহ্বান করেন। মার্চ অধিবেশন আহ্বান করেন। 25 মার্চ অধিবেশন দেখেন না, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে বলেছিল যে 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে, প্রথম সামরিক আইন উড্র করতে হবে, সেনাবাহিনী ব্যারাকে ফেরত নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 4টা দফা দিয়েছিল 7 মার্চের ভাষণে। তারপর ভেবে দেখবো আমি শেখ মুজিবুর রহমান অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। লাশের উপর পাড়া দিয়ে শেখ মুজিবুর রহমান অ্যাসেম্বলিতে বসতে পারে না। বঙ্গবন্ধুর কথা বলছেন না? তার মানে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি দেশের মানুষের মুক্তি চাই। তার মানে বঙ্গবন্ধু যদি অধিবেশনে যাইতেন 25 মার্চ, তাহলে বঙ্গবন্ধু হইতেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার। তো বঙ্গবন্ধু 25 মার্চ কিন্তু অধিবেশনে যান নাই। অধিবেশনে বঙ্গবন্ধুর জন্য কিন্তু অপেক্ষা করা হয়েছিল। বঙ্গবন্ধু সেখানে না গিয়ে ইপিআর অর্লেসে বলেছিলেন, দিস ইজ মেবি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটা হতে পারে আমার জীবনের শেষ ভাষণ, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তো যা হোক, এটা 6 মার্চ। এবং ওখানে কিন্তু আপনারা অনেকেই মনে থাকে না আপনাদের, আমি জানি। সেটা হলো কয়েকজনের নাম, আপনার নাম শোনেন কিন্তু মনে থাকে না। একজন হলেন রাও ফরমান আলী, রাও ফরমান আলী। একজন ইয়াহিয়া খান, একজন টিক্কা খান, একজন হলেন আমির আবদুল্লাহ খান, সবগুলো খান, আমির আবদুল্লাহ খান। এই আমির আবদুল্লাহ খান যিনি, তারই নামের শেষে আবার নিয়াজি আছে, আমির আবদুল্লাহ খান নিয়াজি, আমির আবদুল্লাহ খান নিয়াজি। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। এখন রাও ফরমান আলী ছিল পূর্ব পাকিস্তানের, ইস্ট পাকিস্তানের আইন প্রশাসক। রাও ফরমান আলী উনি ছিলেন ইস্ট পাকিস্তানের সামরিক প্রশাসক, সামরিক প্রশাসক। আর একজনের নাম আছে খাদিম হোসেন। খাদিম হোসেন ছিল ঢাকার, খাদিম হোসেন। এরা সবাই কিন্তু আর্মির ছিলেন, অল আর ফ্রম আর্মি, সবাই আর্মি ছিলেন। খাদিম হোসেন ছিল ঢাকায় সামরিক প্রশাসক বা উপদেষ্টা। ইয়াহিয়া খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট। উনি কিন্তু 1969 থেকে ক্ষমতায়, 69 সালের 25 মার্চ থেকে ক্ষমতায়, এবং তার ক্ষমতার 2 বছরের মাথায় তিনি অপারেশন সার্চলাইট ঘটাইছেন। টিক্কা খান তিনি তো ছিলেন ইস্ট পাকিস্তানের গভর্নর, ইস্ট পাকিস্তানের গভর্নর। আমির আবদুল্লাহ খান নিয়াজি তিনি ছিলেন সেনাপ্রধান, পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের যারা বস ছিল তারা হলো এরা, পাকিস্তানের এরা ছিলেন। এই আমির আবদুল্লাহ খান নিয়াজির ভাতিজা হলো ইমরান খান, পাকিস্তানের প্রাইম মিনিস্টার। গত 13 আগস্ট, তারিখটা মনে রাখবেন, ইমরান খান জনসভায় দুঃখ প্রকাশ করছেন। আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি দুঃখ প্রকাশ করেন নাই। জনসভায় বলছেন যে পাকিস্তান 1971 সালে বাংলাদেশের সাথে অন্যায় করেছে, তিনি স্বীকার করেছেন এত বছর পর এসে। এই ইমরান খান তিনি কিন্তু 2016 সালে আবার পাকিস্তানের পার্লামেন্টে তিনি পাকিস্তানের পক্ষে সাফাই গিয়েছিলেন, এবং বাংলাদেশের কাছে দায় ও দেনা 71-এর জন্য, মানে 71-এর আগ পর্যন্ত, 47 থেকে 71 পর্যন্ত যত লোন, বৈদেশিক লোন এবং যত সাহায্য গ্রহণ করেছে তার একটা অংশ বাংলাদেশে ব্যবহার করা হয়েছে। এই জন্য তিনি তার পার্লামেন্টেই, মানে তিনি বিরোধী দল ছিলেন তখন থেকে কিন্তু আমাদের কাছে মানে ক্ষতিপূরণ চাওয়ার একটা পায়তারা ছিল। ইমরান খান উনি কিন্তু 22 গজের খেলোয়াড়। ইমরান খান 22 গজের খেলোয়াড়, এবং তার সাথে 22 শব্দটা অনেক গেছে। তিনি 22 বছর রাজনীতি করেছেন, তারপরে প্রাইম মিনিস্টার হয়েছেন 1996 থেকে 2018।
এবং 22তম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের, এবং 2022 সালে পতন হয়েছে। এবং তার সাথে 22 শব্দটা খুব একটা মিল। 22তম প্রধানমন্ত্রী, 22 বছরের রাজনীতি, 22 গজের খেলোয়াড়, 2022 সালে পতন। এবং এই পোস্টটা আমি দিছিলাম গত বছর 22 মে, না এই বছরের 2022 সালের 22 মার্চ, ওনার মনে হয় 11 এপ্রিল মনে হয় পতন হয়েছে, আর 22 মার্চ আমি পোস্ট দিয়েছিলাম, ওটাও ছিল 22 তারিখ, যে 22 গজের প্লেয়ার ইমরান খান 22তম প্রাইম মিনিস্টার, রাজনীতি করেছেন 22 বছর। এবারে 7 মার্চ মার্চের ভাষণ, অগ্নিজরা 7 মার্চ। আমির আব্দুল্লাহ খান নিয়াজি, লাহোরে বাড়ি ছিল, ইমরান খান তার ভাতিজা ছিল। ইমরান খানের বয়স আছে, তিনি নাকি 70 সালেও নাকি বাংলাদেশে আসছিল খেলতে, তার বক্তব্যের মধ্যে বলছিল। তাহলে কেমনে কি, মনে হয় বাচ্চা ছিল। 7 মার্চ, এই 7 মার্চ এখানে একটা জনসভা, এটা ছাত্র সভা না, এটা ছিল জনসভা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই জনসভায় সাধারণত সভাপতি থাকে, এখানে কোনো সভাপতি ছিল না। সাধারণত এখানে প্রধান অতিথি থাকে যে কোনো জনসভায়, এখানে কোনো প্রধান অতিথি ছিল না। এখানে বক্তা ছিল একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন বক্তা ছিল শুধুমাত্র, তিনি বঙ্গবন্ধু। আগে পিছনে কেউ কথা বলেন নাই, শুধু বঙ্গবন্ধু বলেছেন। মুজিব ভাই এসে গেছেন বলছেন না, সিরাজুল আলম খান, একজন বক্তা ছিলেন এখানে। 7 মার্চের ভাষণ, এটা ছিল 23 মিনিট, 23 মিনিট, তবে রেকর্ড আছে 18 মিনিট, রেকর্ড হলো 18 মিনিট। 23 মিনিটের ভাষণ, এবং এই ভাষণের দফা ছিল 4টি, দফা ছিল 4টি। বললাম না, সামরিক আইন উইথড্র করতে হবে, সামরিক আইন উইথড্র করতে হবে। আমি ইংলিশে লিখি, আসলে আমি বাংলায় বলছিলাম। সামরিক আইন উইথড্র করতে হবে, সেনাবাহিনী ব্যারাকে ফেরত নিতে হবে। সেনাবাহিনী ব্যারাকে আপনার লেখেন, কিন্তু ফেরত নিতে হবে, খালি বইয়ের সাথে মিলাইয়েন না। আপনার পড়ার মূল উদ্দেশ্য হলো মনে রাখা, সেজন্য লিখতে হবে, শুনতে হবে, বলতে হবে। সেনাবাহিনী ব্যারাকে ফেরত নিতে হবে, হত্যার বিচার করতে হবে, মানে যেভাবে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। 4, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে। বঙ্গবন্ধু প্রথম যে উক্তিটা করেছেন, প্রথমেই তিনি বলছেন যে, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাস করুণ ইতিহাস, বাংলার ইতিহাস করুণ ইতিহাস। 69 রক্ত দিয়েছি, মানে বলছে কি যে 52 সালে রক্ত দিয়েছি, 54 সালে নির্বাচনে জয়লাভ করে উদিতে বসতে পারে নাই। 58 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছে। 62তে রক্ত দিয়েছি, 66 7 জনে মনোমিয়া সনেক হত্যা করা হয়েছে। 69 রক্ত দিয়েছি, বলছে না, 70 নির্বাচনে জয় লাভ করেছি। মানে উনি পুরো ইতিহাসটা কিন্তু ওখানে বলে গেছেন।
মানে বলছেন যে আইয়ুব খান 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে গেছে। 58 সালে 58 থেকে 1969-এর 23 মার্চ পর্যন্ত আইয়ুব খান ক্ষমতায় ছিল। তাহলে সেই কথা তিনি বলছেন। এই 7 মার্চের ভাষণ এটা পৃথিবীর থার্ড ফেমাস স্পিচ, তৃতীয় বিখ্যাত ভাষণ। পৃথিবীর তৃতীয় বিখ্যাত ভাষণ হলো 7 মার্চের ভাষণ। সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হলো গেটিসবার্গ স্পিচ। গেটিসবার্গ ভাষণ হলো আব্রাহাম লিঙ্কন 1863 সালে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণ, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। এবং গেটিসবার্গ স্পিচটা ছিল মাত্র 2 মিনিট। ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আর বাংলাদেশে হলো ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, BUY, বাই দ্য পিপল, অফ দ্য পিপল মানে কিরাই অফ করে দেয়, অ্যান্ড ফর দ্য পিপল, ফর না ফর দ্য পিপল, আর ওদের হলো ফর। আর দ্বিতীয় বিখ্যাত যে স্পিচ সেটা হলো মার্টিন লুথার কিং জুনিয়রের একই জায়গায় এই আব্রাহাম লিঙ্কনের লিঙ্কন মেমোরিয়াল পার্কে দিয়েছিল ভাষণটা। লিঙ্কন মেমোরিয়াল পার্ক, এই লিঙ্কন মেমোরিয়াল পার্কে তিনি বলেছিলেন 1963 সালে, 100 বছর পর। সেই বিখ্যাত ভাষণ ছিল আই হ্যাভ আ ড্রিম। আর তৃতীয় যে বিখ্যাত ভাষণ সেটা 7 মার্চের ভাষণ। এটা পৃথিবীর থার্ড ফেমাস স্পিচ। একটি সংস্থাটার নামটা আমার মনে নেই। আর এই 7 মার্চের ভাষণের জন্যই 1971 সালের 5 এপ্রিল নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউ ইয়র্কের নিউজউইক ম্যাগাজিন বলেছিল পোয়েট অফ পলিটিক্স। বঙ্গবন্ধুর ছবি দিয়ে, 7 মার্চের ছবি দিয়ে বলেছিল পোয়েট অফ পলিটিক্স। অর্থাৎ বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলছেন, পোয়েট অফ পলিটিক্স বলছেন নিউজউইক ম্যাগাজিন, নিউ ইয়র্কের নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে বলছে পোয়েট অফ পলিটিক্স। মার্টিন লুথার কিং জুনিয়র বলছিল যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন। আর তৃতীয় বিখ্যাত ভাষণ ছিল 7 মার্চের ভাষণ। সেখানেই বলছে যে নিউজউইক ম্যাগাজিন থেকে যে পোয়েট অফ পলিটিক্স বঙ্গবন্ধুকে বলা হয়েছিল। 7 মার্চের ভাষণে তিনি এমন কোনো সেক্টর নয় তিনি বলেন নাই। তিনি প্রত্যেকটা সেক্টর জনগণকে আপনি, তুমি, তুই সবই বলেছেন। তুমি করে বেশি সম্বোধন করেছেন তিনি। আপনারা বলছেন, আবার তুমি করে বলছেন। তোমরা সবকিছু বন্ধ করে দেবা, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা সবকিছু বন্ধ করে দেবা। 1 তারিখে সবাই অফিসে গিয়ে বেতন নিয়ে আসবেন। কোনো বাঙালি রেডিও টেলিভিশনে যাবেন না যদি আমাদের খবর না দেওয়া হয়। এবং আমি সেদিনটা বললাম না বঙ্গবন্ধুর জীবন আদর্শের আলোচনায়, সেখানে তো বলেছিলাম যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা ভাতে মারবো, পানিতে মারবো। এই ভাতে মারো, পানিতে মারার কথা বলছেন বাঙালি সেনাদেরকে উদ্দেশ্য করে। এবং তারই প্রেক্ষিতে বাঙালিরা প্রথম বিক্ষোভ করেছিল। এই 7 মার্চের ভাষণে স্বাধীনতার জন্য উক্তি হলো 2টি। স্বাধীনতার জন্য উক্তি 2টি। নাম্বার 1, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর 2 নম্বর ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। উনি আগে বলছেন মুক্তির সংগ্রাম, তারপরে বলছেন স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম, তারপর বলছেন স্বাধীনতার সংগ্রাম। এই 7 মার্চের ভাষণে আমাদের সংবিধানের 5ম তফসিল, সংবিধানের 5ম তফসিল 7 মার্চের ভাষণ। 1108টি শব্দ ছিল তার।
1108টি শব্দ, এই 1108 শব্দে তৈরি ছিল 7 মার্চের ভাষণ। ক্লিয়ার? 1108টি শব্দে মুক্তির সংগ্রামের ভাষণ ছিল। সাত মার্চের ভাষণের উল্লেখযোগ্য বিষয় আমি বলে ফেলছি। ওকে, এবারে এই 7 মার্চের ভাষণ কিন্তু বেতারে চালু হয়েছে কিন্তু 8 মার্চ থেকে, বেতারে 8 মার্চ থেকে, এবং এর শিরোনাম ছিল বজ্রকণ্ঠ। বজ্রকণ্ঠ। তাহলে 7 মার্চ যে প্রচার করতো বেতারে, তার শিরোনাম ছিল বজ্রকণ্ঠ। নয় মার্চটা আলোচনা করতে হবে। 9 মার্চ এদিনকা পল্টনে ভাসানী 7 মার্চকে সমর্থন করে বক্তব্য দেন, সমর্থন করে বক্তব্য দেন। তো তিনি বলছেন যে শেখ মুজিবের সাথে আমরা আছি, শেখ মুজিবের সাথে তিনি আছেন, একথা 9 মার্চ বলছেন। খুবই চমৎকার ছিল এটা, এই পদক্ষেপটা। উনি যদি, যেহেতু তিনি 70-এর সাধারণ নির্বাচনে কিন্তু ভাসানী কিন্তু অংশগ্রহণ করে নাই, মানে ওনাকে একটা বিষয় মনে করা হতো যে তিনি আইয়ুব খান এবং ইয়াহিয়া খানকে ডিস্টার্ব করতেন না, এবং তিনি হয়তোবা তিনি খন্দকার মোস্তাককেও ডিস্টার্ব করতে চান নাই, তাদেরকে হয়তোবা মানে ডিস্টার্ব করতে চান না। এটা ইতিহাসবিদরা বলে বিভিন্নভাবে। ভাসানীর অবদান অনস্বীকার্য, অনস্বীকার্য। বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা আছে, তার ভূমিকা আছে, এবং সে খুবই জনপ্রিয় ছিলেন। কিন্তু দুঃখের বিষয় তিনি এমপি বা প্রধানমন্ত্রী বা কোনো কিছু হতে পারেন নাই বা হন নাই। তার সুযোগ ছিল, একেবারে যে ছিল না তা না, কিন্তু সুযোগটা, তার সবচেয়ে বড় সুযোগটা ছিল 1971 সালের 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। এই সময় তার একটা বড় ভূমিকা থাকা কথা ছিল বা সুযোগ ছিল, যে বঙ্গবন্ধু কারাগারে তাজউদ্দিন নেতৃত্বের যুদ্ধ হচ্ছে। শেষ পর্যন্ত তাজউদ্দিন দেখলো যে এই যুদ্ধটা সেনাই যুদ্ধের মধ্যে রূপ নিচ্ছে, সেখানে সোভিয়েত সমর্থন দরকার, সেখানে চীনের সমর্থন দরকার, সেখানে মার্কিন সমর্থন দরকার। তাই তিনি কি করলেন, সব দলকে নিয়ে একটা সর্বদলীয় একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছিল সেপ্টেম্বর মাসের 8 সেপ্টেম্বরে। তখন ভাসানীকে ইনভাইট করা হয়। তারপরে হলো তারই রাইভাল ছিল, ন্যাপ ভাগ হয়ে যায়, ন্যাপ মুজাফফর তিনি ছিলেন, মনোরঞ্জন ধর ছিলেন, কমিউনিস্ট পার্টি ছিল, কংগ্রেস ছিল, এবং আওয়ামী লীগ ছিল। 5টা দলের মধ্য থেকে 8 জনকে নিয়ে তিনি গঠন করেছিলেন সর্বদলীয় মানে উপদেষ্টা পরিষদ। সেখানে রাখা হয়েছে যাতে রাশিয়ার সমর্থন পাওয়া যায়, এবং যারা কমিউনিস্ট মেন্টালিটির, মানে বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তারপরে হলো আপনার বাংলাদেশ কংগ্রেস, তারপরে হলো আপনার ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, তাদেরকে সামনে রেখেছিল। এদেরকে আগে রাখার কারণে যে রাশিয়ার একটা সমর্থন পাওয়া যাবে। ঠিকই রাশিয়া আমাদেরকে 14 ডিসেম্বর যখন মার্কিন 7ম নৌবহর আমাদের এখানে বঙ্গোপসাগর অভিমুখে আসে, তখন কিন্তু রাশিয়া 8ম নৌবহর পাঠায় বাল্টিক সাগর থেকে, এবং তখন ওরা চলে যায়। যার ফলে রাশিয়ার ওই সমর্থনের কারণেই আমরা স্বাধীনতার মানে পথে এগিয়ে যাই। তো 9 মার্চের বিষয় হলো যে পল্টনের ভাসানী 7 মার্চকে সমর্থন করে বক্তব্য দেন। একটু আগে বললাম যে মানে সর্বদলীয় মানে ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, ছাত্র সংগ্রাম কমিটি গঠন করা হয় 9 মার্চে। এবং এদিনকার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নাম হয়, এটা আমি আগে বলেছিলাম,
পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, এই ছাত্রলীগের নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, যদি এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। তাহলে 9 মার্চ এটা গেল। এরপরে যদি দেখেন গুরুত্বপূর্ণ কোন মার্চ, তাহলে আমার কাছে মনে হয় যেন 15 মার্চ গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগের দুইটা ঘটনা কিন্তু আপনাদের লাগবে। একটা হলো 13 মার্চ, আর একটা হলো 14 মার্চ। 14 মার্চ আওয়ামী লীগ 35 দফা ঘোষণা করে। 35 দফা, এটা কিন্তু মনে রাখবেন। যেমন অনেকেই জানেন না, যারা বিএনপি করেন, অনেকে তো বিএনপিও বলতে পারেন না। বিএনপি করেন বলেন তো, বিএনপিতে কি হয় একটু এলাবোরেশন অনেকে পারেন না। বিএনপি যে করেন, এই যে কালকে মনে হয় প্রতিষ্ঠা বার্ষিকী 1 সেপ্টেম্বর, আগামীকালকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু আই থিঙ্ক এটা অনেক বিএনপি নেতাকর্মী জানে, অনেকে তো বিএনপি বলতেও পারে না, বলে বিএনপি। বিএনপিতে কি হয় বলেন তো, দুজন কমেন্ট করেন দেখি। বিএনপি সমর্থক আপনি ধরেন, ভালোবাসেন বা কিছু, কমেন্ট করেন তো বিএনপিতে কি হয়। What do you mean by BNP? I'm sorry, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নাম হয়, এটা 8 তারিখে, এটা 8 মার্চ। বিএনপি, হ্যাঁ, নাম কিন্তু বাংলাদেশ ন্যাশনাল লিস্ট পার্টি, লিস্ট জাতীয়তাবাদী, অনেকে বলে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এটা হবে কিন্তু ন্যাশনালিস্ট পার্টি। আরেকটা বিষয় হলো যে, আমি জানি কোন জায়গা থেকে গেলাম, যেমন এই জিয়াউর রহমানের একটা 19 দফা আন্দোলন আছে, এইটা অনেক আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দ জানেন না। অনেকেই আছেন যে বিএনপি মানে কি জানি বললাম, ন্যাশনালিস্ট পার্টি, যে বিএনপি জিয়াউর রহমানের 19 দফা আন্দোলন আছে, এটা কি জানি কেউ? 19 দফা আন্দোলন, এটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল 2010 সালে। এটা অনেকেই পারে না যে কোন আন্দোলনটি আগে হয়েছে, তার মধ্যে অপশন ছিল 19 দফা আন্দোলন। 19 দফা আন্দোলনটি কার জানি কেউ? 19 দফা আন্দোলন কবের কি? এই 19 দফা আন্দোলন এটা কিন্তু 1977-এ, এটা জিয়াউর রহমানের আন্দোলন। জিয়াউর রহমানের আন্দোলন, এবং জিয়াউর রহমানের এটা কৃষি এবং অর্থনীতি সংক্রান্ত। আর আওয়ামী লীগের 35 দফা, এটা ছিল 14 মার্চ। আওয়ামী লীগের 35 দফা দাবি উত্থাপন, এটা ছিল 14 মার্চ। আর 13 মার্চ শিল্পাচার্য জয়নুল তিনি খেতাব বর্জন করেন। খেতাব অনেকেই বর্জন করেছেন, উনি করেছেন। তারপরে হলো আব্দুর রশিদ তর্ক বাগিশ করেছেন। তারপরে হলো আরও একজন আবুল হাশেম না যেন কি, সেও কিন্তু খেতাব বর্জন করেছেন। তবে প্রথম করছেন জয়নুল। আর 15 মার্চটা গুরুত্বপূর্ণ এ কারণে যে এদিনকার ডিইউভিসি আবু সাইদ তিনি পদত্যাগ করেছেন। আবু সাইদের পদত্যাগ, এই একটা। আর একটা বিষয় হলো যে ইয়াহিয়া খান ঢাকায় আসেন, এটা পরীক্ষায় প্রায়ই আসে। ইয়াহিয়া খান কবে ঢাকায় আসেন? 71 সালের মার্চ মাসের 15 তারিখ, এবং তিনি কিন্তু কুইট করেন 25শে মার্চ। 25শে মার্চ কুইট করেন, 10 দিন ছিলেন বা 11 দিন। উনি কিন্তু বঙ্গবন্ধুর সাথে 9 দিন বৈঠক করছেন, 16 থেকে 24 মার্চ। এই 9 দিন ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধুর মধ্যে বৈঠক হয়। ইয়াহিয়া প্লাস বঙ্গবন্ধুর বৈঠক, এই বৈঠকটা হয়েছে 9 দিন, এবং এই বৈঠকে আলটিমেটলি কোনো রেজাল্ট হয় নাই। বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খানের যে বৈঠক ছিল 9 দিনের, এই বৈঠকে তেমন কোনো রেজাল্ট আসেনি। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছিল যে আপনি আলোচনার ফল কি মনে করেন? বলছেন যে আমরা ভালোর জন্য প্রত্যাশা করি, তবে খারাপের জন্য প্রস্তুত থাকি। আমরা সবসময় ভালো প্রত্যাশা করি, কিন্তু খারাপের জন্য প্রস্তুত থাকি। চমৎকার একটা কথা তিনি বলছিলেন। দেখেন, এই সময়টাই একদিকে আলোচনা চলে, ভুট্টো বাংলাদেশে আসছিল, ভুট্টো আসছিল 12 মার্চ,
ভুট্টোর ফ্যাক্ট না, ভুট্টোটার দরকার নেই, কিন্তু ইয়াহিয়া খানের তারিখটা লাগবে 15ই মার্চ। আর ভুট্টো ছিল পাকিস্তান পিপলস পার্টির নেতা। এই পাকিস্তান পিপলস পার্টির নেতা, বঙ্গবন্ধু এবং ইয়াহিয়া খান, এই তিনজনের মধ্যে 9 দিন আলোচনা হয় এবং আলোচনার রেজাল্ট ইজ বিগ জিরো। সেখানে বঙ্গবন্ধুকে তারা পরাস্ত করতে পারে নাই। হ্যাঁ, তো পরাস্ত করতে না পারার কারণে, বঙ্গবন্ধুকে পরাস্ত করতে না পারার কারণে, হ্যাঁ, পরাস্ত করতে না পারার কারণে তারা কিন্তু সেই 25শে মার্চটা ঘটায় এবং নীল নকশা তারা শুরু করে দেয়। 17 মার্চ থেকেই তাদের কিন্তু এই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার বা অপারেশন সার্চ লাইট, এই দুইটা চালানোর তারা একটা পদক্ষেপ গ্রহণ করে। মার্চ অপারেশন সার্চ লাইট। অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি, এবং এই নীল নকশা তৈরি করছে 3 জন। টিক্কা খান, রাও ফরমান আলী, আর একটা হলো খাদিম হোসেন। সবাই ওয়ালার আর্মি পার্সোনাল। খাদিম হোসেন, এরা নীল নকশা তৈরি করছেন। তবে এই অপারেশন সার্চলাইট অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয় কিন্তু 19 মার্চ। জেনারেল হামিদ এবং টিক্কা খান দুইজন এটাকে অনুমোদন দেন। হামিদ প্লাস টিক্কা খান, এই দুইজন অনুমোদন দেয় এবং সেটা দিয়েছে 19 মার্চ, পরের দিন সকালে। আর এই অপারেশন সার্চলাইট চালানোর অনুমতি দেন ইয়াহিয়া খান 25 মার্চ 1971। এবং রাত 11টা 30 মিনিট থেকে শুরু হয়। রাত 11টা 30 মিনিট থেকে অপারেশন সার্চলাইট শুরু হয়। এবং এই অপারেশন সার্চলাইট এটা চালানো হয় কয়েকটা জায়গায়। একটা হলো ঢাবি, জগন্নাথ হল সহ সব জায়গায়, কারণ জগন্নাথ হলে হিন্দুরা বেশি ছিল। ওরা কিন্তু ম্যাক্সিমাম হিন্দুদেরকে আক্রমণ করেছিল। ঢাবির জগন্নাথ হল, তারপর পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, এই 3টা ছিল তাদের হটস্পট। রাজারবাগ পুলিশ লাইন, আর একটা ছিল ফার্মগেট ঢাকা। ফার্মগেটে ওখানে অনেক, মানে আপনি যে ফার্ম দেখেন, ঢাকা কিন্তু একটা কৃষি হাউস ছিল। ঢাকা কিন্তু একটা মানে কৃষির জন্য বিখ্যাত ছিল ঢাকা। দেখেন না পিলখানা, এখানে হাতি থাকতো। পিলখানা মানে হাতি, হাতির পুল, হাতির ঝিল, প্রচুর হাতি থাকতো। এলিফ্যান্ট রোড, ঢাকা কিন্তু প্রচুর হাতি থাকতো। একসময় হাতির নগরে ছিল ঢাকা। হাতির ঝিল, হাতির পুল, এলিফ্যান্ট রোড, পিলখানা হলো যেখানে হাতিদের আস্তানা থাকে। ঠিক আছে। আর এই ফার্মগেট এটা কিন্তু বেসিক্যালি আসছে কৃষি থেকে, মানে কৃষি খামার বাড়ি, ফার্মগেট। বেসিক্যালি এখানে হামলা করা হয় এবং বিবিসি বলছে 7,500 মারা গেছে, 7,000 থেকে 7,500 মারা গেছে। আর অন্যান্য যে সংবাদ তারা বলছে যে 50,000 মারা গেছে, 50,000 শহীদ হয়। এবং অপারেশন সার্চলাইট চালানো হয় কিন্তু 25 মার্চ রাতে। আর 25 মার্চ আরও একটা অপারেশন চালানো হয়, সেটা হলো অপারেশন বিগ বার্ড। এই অপারেশন বিগ বার্ড হলো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার অভিযান।
এবং তারা সাকসেস হয়। বঙ্গবন্ধুর এন্টার পলিটিক্সের যদি আপনাকে ভাইবা প্রশ্ন করে তার সবচেয়ে সাহসী পদক্ষেপ কোনটা ছিল বা কোনটি বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে, সেটা হলো 25শে মার্চ তিনি জেনে শুনে অ্যারেস্ট হয়েছেন, তিনি কিন্তু পালান নাই। যদি তিনি 25শে মার্চ পালাতেন, যেমন তিনি পালাছিলেন 69 সালে, পালাইয়া সেই কক্সবাজারের ডুলা হাজরা এই সাফারি পার্কে গিয়ে পালাই গেছিল, পরে ওখান থেকে তাকে ধরে নিয়ে আসছে। এখন তো বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম ডুলা হাজরা। সে কিন্তু পালাইছিল এর আগে, কিন্তু ওই দিনকে তিনি পালান নাই, বুঝছেন? ওই দিনকে পালালে কিন্তু তার পলিটিক্স শেষ হয়ে যেত। তাহলে কিন্তু তাকে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে অ্যারেস্ট করার জন্য গুপ্ত হত্যা করতো, তারপরে আর কিছু হতো না। কিন্তু তিনি সাহসিকতার সাথে ওই দিনকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই অপারেশন বিগ বার্ড, এটা 25শে মার্চ রাতে, এবং এই দিনকা বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর রোডের 677 নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং ধারণা করা হয় যে রাত 1:20 তিনি গ্রেপ্তার হন। রাত 1:20 এই সময় গ্রেপ্তার হন। আর তার বাড়ি ছিল 677 নং বাড়ি, ধানমন্ডি 32 নম্বর রোড, 32 নম্বর সড়ক, 677 বাড়ির নম্বর। এই বাড়িতে ছিলেন। এটা বঙ্গবন্ধুর সবচেয়ে মানে পলিটিক্সের ক্ষেত্রে সবচেয়ে দূরদর্শী কাজ হয়েছে যে 25শে মার্চ তিনি পালান নাই। বঙ্গবন্ধু যদি 25শে মার্চ যদি তিনি মানে হেলিকপ্টারে পাড়া দিতেন বা প্লেনে পাড়া দিতেন, তিনি যদি কোনো রকমের যদি করাচি চলে যেতেন, তাহলে সে হয়তো কিন্তু ওই সময়ের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর। পাকিস্তান কিন্তু সেই সময় সেকেন্ড মিলিটারি পাওয়ারফুল কান্ট্রি ছিল, তাদের মিলিটারি কিন্তু অনেক বেশি, রাশিয়ার চেয়ে তাদের বেশি ছিল, দুই দেশ মিলে পাকিস্তান বাংলাদেশ। এবং তারা কিন্তু ওই সময় সেকেন্ড মানে মিলিটারি পাওয়ারফুল কান্ট্রির একটা রাষ্ট্র হতো, মানে প্রাইম মিনিস্টার হতো। এখন আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হলো এটা, আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর দিবেন। যদি আমি আপনাদেরকে পড়াই নাই ওইটা, আমি পড়াইলে আমি পারতেন। দেখি প্রশ্নটা আপনি পারেন কিনা, যে কজন আছেন সে কজনের মধ্যে চেষ্টা করবেন। পাকিস্তান কে কেন ইউএসএ সমর্থন করেছিল? পাকিস্তানকে কেন ইউএসএ সমর্থন করেছিল? খুব পেঁচাবেন না, জাস্ট সংক্ষেপে বলবেন। স্পেসিফিক জানলে বলবেন, নয়তো না জানলে বলবেন না। এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, হয়তো রিটেনে আসতে পারে, নয়তো ভাই জিজ্ঞেস করতে পারে, বা জেনে রাখা খুবই উচিত। পাকিস্তানকে কেন ইউএসএ সমর্থন করেছিল? Why USA supported Pakistan? What's the main cause? তার প্রধান কারণটা কি ছিল? ভাইয়া আমি তো ক্লাসে। একজন বলছেন গণতান্ত্রিক দেশ ভাই। আরে আল্লাহ রে, পারেন নাই। আমি 3 জনের উত্তর দেখব, তো না পারেন তাহলে আমি উত্তর বলবো আর কি। হংকং তো ভালোই খেলতে, 7 ওভার 53 করে ফেলেছে। কোহলি 44 বলে 59। কোহলি ব্যাক। রাশিয়ার মুখে সামরিক শক্তি তা না, হেনরি কিসিঞ্জারের কারণে। নো, আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি। সেটা হলো, কারণটা ছিল 1954 সালে বাগদাদ প্যাক্ট হয়। 1955 বাগদাদ প্যাক্ট। এই বাগদাদ প্যাক্টটি 1959 সালে গিয়ে হয় সেন্টো। এই বাগদাদ প্যাক্টে 4টা দেশ ছিল, ইরাক, ইরান, পাকিস্তান, তুরস্ক। এই 4টা দেশ ইউএসএ কে সমর্থন করেছিল, ইউএসএ কে সমর্থন করে। এবং ইরাক 1959 সালে এখান থেকে চলে যায়। এই জন্য
নাম হয় সেন্টো 1959 সালে, আর বাগদাদ প্যাক্ট রাখে না, কারণ বাগদাদ তো হলো ইরাকে। সেন্টো মানে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। আপনি জানেন ন্যাটো আছে একটা, যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নাম শুনছেন আপনি? ওই ন্যাটোরই একটা অ্যালাইড ছিল সেন্টো, এবং তার মধ্যে ছিল ইরাকের পরিবর্তে আসছিল ইউকে, ইরান ছিল, পাকিস্তান ছিল, আর টার্কি ছিল। এই চারটা। এই কারণে যেহেতু পাকিস্তান ইউএসএর বন্ধু ছিল এবং এই চুক্তিতে ইউএসএর মিত্র ছিল, এই জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেছিল। ব্যাপারটা বুঝছেন? আর এটা অনেকে বলবে কি জানেন, রাশিয়া শত্রু বলে ভারত পাকিস্তান ভারতকে সমর্থন করতেছিল না, মানে বানায়া টানায়া বলে দেবেন, জাস্ট বাগদাদ প্যাক্ট বলে দেবেন, বাগদাদ প্যাক্ট। আমার 33 বিসিএস ভাই আমাকে এত কোশ্চেন করছে, খুব কোশ্চেন করছে অনেক বড়, বাট আমি উত্তর দিতাম খুবই শর্ট কোশ্চেন, মানে শর্ট উত্তর। বলছে নাইম ওকে টেল সামথিং ফ্রম ট্রুম্যান ডক্ট্রিন। তো ট্রুম্যান ডক্ট্রিন বলছে দ্যাটস দ্য ইকোনমিক ডিপ্লোমেসি অফ ইউএস। বলছে যে হোয়াই, আমি বলছি যে ইন কোল্ডার পার্সপেক্টিভ, মানে আমি পেঁচাই নাই। আপনি যখন এখানে জাস্ট জিজ্ঞেস করে দেবেন বাগদাদ প্যাক্ট 1955, এরপর বললেই উনি বুঝে নেবে যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, ইনশাল্লাহ।